এই গ্রিক ফায়ার হলো নানা রাসায়নিক মিশ্রিত এমন একটি তরল যা যে কোনো বস্তুর উপর পড়লেই তাতে আগুন ধরে যেত। তবে যে বৈশিষ্ট্যটি একে সবার থেকে আলাদা করেছিল তা হলো এটি পানিতে পড়লেও পানির উপরেও জ্বলতে থাকত। তাই সামুদ্রিক যুদ্ধগুলোতে বাইজেন্টাইনরা এটির ব্যবহার করত। একটি বিশেষ কামান বা পিচকারির সাহায্যেই এটি শত্রু বাহিনীর নৌবহরের উপর ছুড়ে দেওয়া হতো, ফলে মুহূর্তেই ওই নৌবহরটিতে আগুন ধরে যেত। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, বর্তমান সময়ে প্রতি ক্ষেত্রে আমরা বিজ্ঞানের নানা অবদানকে ব্যবহার করছি। বিজ্ঞানের সাহায্য ছাড়া আধুনিক বিশ্বের একটি মুহূর্ত কল্পনাও করা যায় না। বর্তমানে বিজ্ঞান ধারাবাহিকভাবে প্রতিনিয়তই কোনো না কোনো নতুন কিছু আমাদের সামনে তুলে ধরছে। তবে বিজ্ঞানের এই উত্তরোত্তর উন্নতি কি শুধু এই সময়ে চলমান, নাকি প্রাচীনকালেও এমনিভাবে মানুষরা তাদের প্রয়োজনে বিজ্ঞানকে ব্যবহার করত? হ্যাঁ বন্ধুরা, প্রাচীনকালেও মানুষ বিজ্ঞানকে নানাভাবে ব্যবহার করত। প্রাচীনকালেও বিজ্ঞানকে ব্যবহার করে মানুষ এমন কিছু উদ্ভাবন করেছিল যা বর্তমান প্রযুক্তির সবটা ব্যবহার করেও এখনও তৈরি করা সম্ভব নয়। কালের গর্ভে হারিয়ে যাওয়া প্রাচীন বিজ্ঞানের তেমনই কিছু বিস্ময়কর আবিষ্কার নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর বাইজেন্টাইনের ইতিহাসের দিকে তাকালে গ্রিক ফায়ার নামে বিশেষ এক ধরনের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার দেখা যায়। এই গ্রিক ফায়ার হলো নানা রাসায়নিক মিশ্রিত এমন একটি তরল যা যে কোনো বস্তুর উপর পড়লেই তাতে আগুন ধরে যেত। তবে যে বৈশিষ্ট্যটি একে সবার থেকে আলাদা করেছিল তা হলো এটি পানিতে পড়লেও পানির উপরেও জ্বলতে থাকত। তাই সামুদ্রিক যুদ্ধগুলোতে বাইজেন্টাইনরা এটির ব্যবহার করত। একটি বিশেষ কামান বা পিচকারির সাহায্যেই এটি শত্রু বাহিনীর নৌবহরের উপর ছুড়ে দেওয়া হতো, ফলে মুহূর্তেই ওই নৌবহরটিতে আগুন ধরে যেত। এটি এমনই একটি মারাত্মক আগুন ছিল যে কোনোভাবে এটিকে নেভানো সম্ভব হতো না। কেবলমাত্র সিরকা, বালি বা মূত্র দিয়ে এই আগুনকে নেভানো যেত, কিন্তু তখন আগুন নেভানোর মতো প্রয়োজনীয় পরিমাণে এসব জিনিস পাওয়া যেত না। সে সময় গ্রিক ফায়ার ছিল এক আতঙ্কের নাম। তবে এই গ্রিক ফায়ারের প্রস্তুত প্রণালী সবসময় গোপন রাখা হতো। একমাত্র বাইজেন্টাইন সাম্রাজ্যেই এটিকে সামরিকভাবে কঠিন গোপনীয়তার মধ্যে প্রস্তুত করা হতো। মাত্র অল্প কয়েকজনই শুধু এটির প্রস্তুত প্রণালী জানত। তাছাড়া অনেকগুলো ধাপের মাধ্যমেই এই বিশেষ তরলটিকে প্রস্তুত করতে হতো। ফলে যারা এটি প্রস্তুত করতে জানত তারা যখন মারা যায় তখন তাদের সাথে সাথে গ্রিক ফায়ারের প্রস্তুত প্রণালীটিও হারিয়ে যায়। পরবর্তীতে বহুবার এটিকে তৈরি করার চেষ্টা করা সত্ত্বেও কেউই এটি আর তৈরি করতে সক্ষম হয়নি। বন্ধুরা, গ্রিক গণিতবিদ আর্কিমিডিসের কথা তো আমরা কম বেশি সকলেই জানি। তবে তিনি গণিতের পাশাপাশি আরও অনেক যন্ত্র আবিষ্কার করেন। সাধারণত রোমানদের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধে তিনি নানা রকম অস্ত্র তৈরিতে সাহায্য করতেন। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে তিনি আলোর তাপরশ্মি ব্যবহার করে এক বিস্ময়কর অস্ত্র আবিষ্কার করেছিলেন, যা আর্কিমিডিসের মৃত্যুরশ্মি নামেও পরিচিত ছিল। এই যন্ত্রটিতে অসংখ্য আয়না এমনভাবে লাগানো থাকতো যাতে আগত সূর্যরশ্মি একত্রিত হয়ে এতটাই তীব্রভাবে প্রতিফলিত হতো যে তা দিয়ে সমুদ্র তীর থেকে প্রায় 1000 ফুট দূরে অবস্থিত কোনো জাহাজে নিমেষেই আগুন ধরিয়ে দেওয়া যেত। প্রাচীন ইতিহাসবিদ গ্যালেনের জানান, এই মৃত্যুরশ্মি সাইরাক্সের রোমান অবরোধের সময় ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং এর তীব্র ও অপ্রতিরোধ্য রশ্মির আঘাতে শত শত জাহাজ ধ্বংস হয়ে গিয়েছিল। তবে সময়ের সাথে সাথে কিভাবে এটি তৈরি করা হতো তার সমস্ত প্রণালীটিও কালের গর্ভে হারিয়ে গেছে। বন্ধুরা, ইতিহাসে পাওয়া তথ্য মতে জানা যায় পন্টাসের রাজা ষষ্ঠ মিথ্রিডেটস ইউনিভার্সাল অ্যান্টিডোট বা সার্বজনীন প্রতিষেধক নামে পরিচিত এমন একটি রাসায়নিক আবিষ্কার করেছিলেন যা সকল বিষের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তীতে সম্রাট নিরুর এক ব্যক্তিগত চিকিৎসক এটিকে সংস্কার করে আরও উন্নত করেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের লুকাচার বিদ্যার প্রভাষক ও বিজ্ঞানের ইতিহাসবিদ অ্যাড্রিয়েন মেয়র 2008 সালে প্রকাশিত একটি লেখায় এটি সম্পর্কে নানা রকম তথ্য উল্লেখ করেন। তিনি জানান, এই প্রতিষেধকের আসল প্রস্তুত প্রণালীটি বর্তমানে হারিয়ে গিয়েছে। তবে প্রাচীন ইতিহাসবিদদের থেকে জানা যায় এটি বানাতে আফিম, টুকরো টুকরো করে কাটা সাপ ও অল্প অল্প করে নানা রকম বিষ এবং তাদের প্রতিষেধক সহ আরও বেশ কিছু উপাদান ব্যবহার করা হতো। এই অতিমূল্যবান পদার্থটি রাজা ষষ্ঠ মিথ্রিডেটসের নাম অনুসারে মিথ্রিডেটিয়াম নামেও পরিচিত ছিল। বন্ধুরা, মধ্যযুগে তরবারি তৈরির জন্য দামেস্কের ইস্পাত নামে একটি ভিন্ন ধরনের ইস্পাত ব্যবহৃত হতো। সাধারণত মধ্যপ্রাচ্যেই এই বিশেষ ধরনের ইস্পাতটি তৈরি করা হতো। এটি তৈরি করতে এশিয়া থেকে নিয়ে আসা উডস স্টিল নামে এক বিশেষ ধরনের কাঁচামাল ব্যবহার করা হতো। এই বিশেষ ইস্পাতের তৈরি অস্ত্রগুলো অত্যন্ত মজবুত ও দৃঢ় হতো। দামেস্কের ইস্পাত দিয়ে তৈরি অস্ত্রগুলোর পাতে বিশেষ এক ধরনের প্যাটার্ন থাকতো। রহস্যময় বিখ্যাত এই ইস্পাতের তৈরি অস্ত্রগুলো এতটাই মারাত্মক রকম ধারালো ছিল যে এটির আঘাতে অন্য যে কোনো সাধারণ তরবারি দুটুকরো হয়ে যেত। তাছাড়া কারো কারো মতে এই ইস্পাতে নির্মিত তরবারিগুলো আক্ষরিকভাবেই ভাঙা অসম্ভব ছিল। তবে বর্তমানে ওই বিশেষ প্রকারের ইস্পাত তৈরির প্রণালীটিও কিন্তু সময়ের গর্ভে হারিয়ে গেছে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।